আর এবার একটা ছবি দেখাই আপনাদের, বাঁকুড়ার সোনামুখী 7 নম্বর ওয়ার্ডের একটা ছবি দেখুন। সেখানে কাউন্সিলর নিজেই ঝাঁটা হাতে সাফাই করছেন, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কাউন্সিলর ঝাঁটা হাতে কেন সাফাই করছেন? একেবারে দেখো, নজিরবিহীন এই চিত্র। কারণ সোনামুখী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায়, তৃণমূলের এই কাউন্সিলর, তিনি সকাল বেলায় ঝাঁটা হাতে বেরিয়ে পড়েন ওয়ার্ডে ওয়ার্ডে, রাস্তার বিভিন্ন গলিতে গলিতে। কারণ তিনি যেটা মনে করছেন যে ওয়ার্ড পরিষ্কার রাখতে হবে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জঞ্জাল মুক্ত হবে, যাতে কোনো রকম রোগ জীবাণু না ছড়ায়, মানুষ যাতে সুস্থ পরিষেবা পায়। তার সকাল থেকে সারাদিন এই ধ্যান ধারণা নিয়েই তিনি চলেন। একেবারেই সকাল হতেই কিন্তু একদিকে যেমন ঝাঁটা হাতে নিজেই এলাকা পরিষ্কার করেন, অন্যদিকে মানুষের বাড়িতে বাড়িতে যে গার্বেজ আবর্জনা জন্মা হয় সেই গার্বেজ নিয়েও কিন্তু নির্দিষ্ট জায়গায় তিনি ফেলেন, কখনো সাইকেলে করে, কখনো মানুষকে সচেতন করতে। আচ্ছা, কাউন্সিলর কি শুধু নাকি সাফাই কর্মীদের সঙ্গে নিত্যদিনে তিনি এই কাজ করে থাকেন? একেবারে নিত্য, যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে যারা সাফাই কর্মী তাদের সঙ্গে প্রতিদিন তিনি এই ধরনের কাজ করে থাকেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই এলাকার যে মানুষরা রয়েছে তারা ব্যাপক খুশি। তারা জানাচ্ছেন যে এই ধরনের কাউন্সিলর যেন প্রত্যেকটা ওয়ার্ডে হয়, তাইলে আবর্জনা থেকে আর মুক্তি পাবে এলাকার মানুষ, কোন রকম রোগ জীবাণু ছড়াবে না। সব মিলিয়ে এই কাউন্সিলরকে আবর্জনা মুক্ত করতে কাউন্সিলরের এই অভিনব উদ্যোগ। কাউন্সিলর আমাদের খুবই ভালো, আমাদের কাজকর্ম খুব ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ডে থাকে। উনি নিজেও দেখাশোনা করেন এবং নিজের হাতেও সাফাই কর্মীদের সঙ্গে কাজ করেন। খুবই ভালো, খুব ভালো বলে মানুষ। আসছি পরের খবরে। বীরভূমের কোপাই, আর বীরভূমের কোপাই যেন এবার দিল্লির যমুনা। কেন বলছি? যমুনার মতো কোপাইয়ের বুকেও দূষণের ফেনা। দেখুন। বীরভূমের কোপাই নদী লাভপুরের হাঁসুলিবাগ কঙ্কালীতলা শ্মশানের পিছন দিয়ে তীর তীর করে বয়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এই কোপাই নদীর বুকেই দূষণের বিষ। বেশ কয়েকদিন ধরে নদীর জলে দূষণের ফেনা। যত দিন গেছে কোপাইয়ের জল কমেছে, দূষণ বেড়েছে। এই দেখুন, শান্তিনিকেতনের বল্লভপুরের দিক দিয়ে বয়ে আসছে কোপাই নদী। গোয়ালপাড়ায় ঢুকতেই নদীর জলে দূষণের ফেনা। ফেনা কখন বলতে বন্যা হলে তখন হয়। আমি তাই এই সকালে চিন্তা করি যে এত ফেনা মনে হচ্ছে সার্পও গুলি গেছে। কোপাইয়ের এই ফেনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির কথা। দিল্লিতে যমুনা নদীর জল বিষাক্ত, সেখানেও দেখা যায় নদীর বুকে দূষণের ফেনা। দিল্লি থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে বীরভূম। এই বীরভূম দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষীর উপনদী কোপাই। সেই কোপাইয়ের জলেও দূষণের ফেনা। জলটা দূষিত হয়েছে এবং সেটা ধারণা করা যাচ্ছে যে ওর মধ্যে ফসফেট জাতীয় যদি কোনো বস্তু এসে পড়ে বা সেখানে যদি আরো কোনো অর্গানিক ম্যাটার্স যদি এসে মেশে, তাহলে কিন্তু এই ধরনের ফেনার সৃষ্টি হয়। এবং সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমত সেটা বুঝতে হবে যে আসল রিজনটা কি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। নজর রাখছে পরের খবরে। বৃষ্টিতে জল কাদার জেরে গাড়িতেই প্রসব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুরে গাড়িতেই প্রসব। জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি। আশাকর্মীর তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্ত্বার। আরো ডিটেল জানাবে, তার আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখুন রাস্তার কি অবস্থা। বৃষ্টিতে জল কাদা জমে সেই গাড়িতেই প্রসব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুরে গাড়িতেই প্রসব। জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি। আশাকর্মীর তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্ত্বার। পরে কোদাল দিয়ে রাস্তা পরিষ্কার করে হাসপাতালে পৌঁছায় ওই গাড়ি। আপাতত সুস্থ মা ও সদ্যজাত।
ওটাইছে। তো কাল তো বৃষ্টি হয়েছে, এমনিতে রাস্তাঘাটের পজিশন খারাপের জন্য যোগগড়িয়া থেকে যখন আমরা মকরামপুরে যাব ওই দিকে পাশাপাশি ওই গাড়ির মধ্যেই বাচ্চা হয়ে যায়। বাড়ির মেয়েরা ছিলেন এবং আমাদের যে হেলথের দিদিমণি ছিলেন ওনার হেল্পেই বাচ্চা মোটামুটি ঠিকঠাক ডেলিভারি হয়। ফার্স্ট অবস্থাতে কাঁদ ছিল না, কিন্তু দিদিমণির প্রচেষ্টায় বাচ্চা কান্নাকাটি করে ঠিক অবস্থায় থাকার জন্য পরে আমরা নিয়ে আসতে এখানে সফল হই। ব্যক্তিগত গাড়ি করেছি, দিয়ে আমরা ভাবছিলাম যে কাছে মকরামপুর পিএসসিতে ভর্তি করে দেবো। অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায়, এমন গাড়িটা স্লিপ কাটলো, আর এগোতেও পারছি না পেছাতেও পারছি না। এখন মা আর বাচ্চা কেমন আছেন? মা বাচ্চা খুবই ভালো আছে। বাচ্চা আমি নিজেই প্রসব করেছি, তার বাড়ির লোক আর আমি দুজন হেল্প করে। কোন এলাকায় হয়েছে ঘটনা? এটা কাকুরশ্রেণী অঞ্চল, কিন্তু হয়েছে মকরামপুর অঞ্চলের আন্ডারে। আচ্ছা, কাদো হতো, গাড়ি পড়তে চলে গেছে। কিভাবে করলে? কাদো ট্রেনে করছি, যে গাড়ি বের করে আসছে। কি নাম তোমার স্ত্রীর? সোনালী সিং। বাড়ি কোথায় তোমাদের? কাকুরশ্রেণী। পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিংও হয়েছিল এই স্টেশনে। আজ আনুষ্ঠানিক উদ্বোধন, ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। আজ সকাল 11টায় উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিংও হয়েছিল এই স্টেশনে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে ঝাড়গ্রামের গড়শালবনিতে হাতির আতঙ্ক। খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয় হাতির দল। গড়শালবনির ফলের বাগানে হানা হাতির দলের। হাতির তাণ্ডবে তছনছ ফল বাগান। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, বন দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা নিল? দেখো, যেভাবে প্রতিনিয়ত হাতির দল এসে এই ফলের বাগান নষ্ট করছে এবং মানুষের বাড়িঘর ভাঙছে এবং মানুষের ঘুম কাড়াচ্ছে, কারণ এই বছর যে ফসলটুকু তারা বুনেছিল সেই ফসল হয়তো বেঁচে কিছুটা তাদের পরিবারের সংসারের আর্থিক অনটন মেটাবে, কিন্তু সেই জায়গায় হাতি যেভাবে তাণ্ডব চালিয়েছে তাতে ফলের বাগানে তো ঢোকা তো দূরের কথা, ফলের বাগানের আশেপাশে যাওয়া এখন দায়ী হয়েছে গ্রামের মানুষের। এবং তার পাশাপাশি রাতে যদি দেখা হয়, রাতে বাড়ি রাজু, হাতির পালকে লোকালয় থেকে কি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত এই হাতিগুলোকে এখান থেকে সরানো সম্ভব হয়নি। বন দপ্তরের তরফ থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফ থেকে, কারণ বন দপ্তরকে জানালেও কোনো রকমের কোনো সদুত্তর মিলছে না, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। বেশ।